গল্প গোপন কথা। শাশুড়িকে স্নান করাতে গিয়ে এমন একটা সত্য জানলাম যেটা সবাইকে অবাক করে দিল। আমার নাম অনন্যা। বিয়ের পর আজ প্রায় ৮ মাস হলো আমি এই বাড়িতে এসেছি। আমাদের বাড়িটা ময়মনসিংহ জেলার এক গ্রামে, বড় একটা পুরনো দোতলা বাড়ি। উঠানে আম গাছ, পেছনে পুকুর, আর চারদিকে নারকেল গাছ। শ্বশুর মশাই মারা গেছেন অনেক আগে। এখন বাড়িতে আমরা ৪ জন থাকি, আমি, আমার স্বামী সোহেল, আর ছোট ননদ তৃষা, আর শাশুড়ি। শাশুড়ির বয়স প্রায় ৬০-এর কাছাকাছি, কিন্তু গত ২ বছর ধরে তিনি ভীষণ অসুস্থ, হাঁটতে পারেন না ঠিক মতো। অনেক সময় বিছানাতেই থাকতে হয়, তাই বাড়ির বেশিরভাগ সময় আমি তার দেখাশোনা করি। তবে শুরুতে একটু অস্বস্তি যে লাগেনি তা কিন্তু নয়, কিন্তু ধীরে ধীরে মনে হলো উনি তো আমার মা, উনি তো আমার নিজের মায়ের মতোই। একদিন দুপুরের একটি ঘটনা। সেদিন আকাশে হালকা মেঘ ছিল, সকাল থেকে একটু গুমোট গরম। আমি রান্না শেষ করে ঘরে এসে দেখি শাশুড়ি আমাকে ডাকছেন, অনন্যা মা, অনন্যা, অনন্যা মা। আমি কাছে গিয়ে বললাম, মা, কিছু লাগবে? তিনি একটু লজ্জা পেয়ে বললেন, আমাকে একটু স্নান করিয়ে দিবি মা? অনেক দিন হলো ভালো করে স্নান করা হয় না। আমি হাসলাম, এই তো মা, সমস্যা কি, চলুন আমি আপনাকে স্নান করিয়ে দেব। আমরা বাড়ির ভেতরের বাথরুমেই স্নান করাতে নিয়ে গেলাম। আমার স্বামী একটা ছোট প্লাস্টিকের চেয়ার এনে দিয়েছে সেখানে। আমি ধীরে ধীরে আমার শাশুড়ি মাকে বাথরুমে নিয়ে গেলাম। তিনি খুব দুর্বল ছিলেন, হাঁটতে কষ্ট হচ্ছিল। আমি তাকে চেয়ারে বসালাম, তারপর ধীরে ধীরে মাথায় জল ঢালতে শুরু করলাম। শাশুড়ি চুপচাপ বসেছিলেন, কিন্তু কিছুক্ষণ পর আমার চোখ হঠাৎ আটকে গেল একটা জায়গায়। তার পিঠের নিচের দিকে, হ্যাঁ ঠিক পিঠের নিচের দিকে একটা অদ্ভুত দাগ। দাগটা দাগটা সাধারণ দাগ না, যেন পুরনো পোড়া দাগের মতো। আমি একটু অবাকই হলাম, কারণ এই বাড়িতে আসার পর কখনো এমন দাগ আমি দেখিনি। আমি খুব সাবধানে জিজ্ঞেস করলাম, মা, আপনার পিঠে এই দাগটা কিভাবে হলো? প্রশ্নটা শুনেই তিনি হঠাৎ কেমন চুপ হয়ে গেলেন, একটু গম্ভীরও হলেন বটে। আমি স্পষ্ট বুঝলাম তার শরীর একটু কেঁপে উঠল। কিছুক্ষণ তিনি কোনো কথাও বললেন না। আমি ভাবলাম হয়তো পুরনো কোনো দুর্ঘটনা, আবার আমি মনে করিয়ে দিলাম। তো যাই হোক, আবার আমি বললাম, মা, এখানে কি আপনার ব্যথা লাগে? তিনি এবার ধীরে ধীরে বললেন, অনন্যা, তো এটা কাউকে বলবি না তো? আমি অবাক হলাম, কেন মা? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে তখন অদ্ভুত একটা ভয়। এই দাগটার কথা এই বাড়িতে কেউ জানে না রে মা। আমার হাতটা হঠাৎ থেমে গেল। কি বলছেন মা? কেউ কেন জানে না এর মানে কি মা? তিনি মাথা নিচু করে বললেন, যদি জানি তাহলে এই বাড়িতে বিশাল ঝড় উঠবে রে মা। আমার বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। আমি একটু হাসার চেষ্টা করলাম, আরে মা, এমন কি ব্যাপার, কি এটা কোনো ব্যাপার না। কিন্তু তিনি এবার আমার হাত শক্ত করে ধরে ফেললেন। তার হাতটা খুব ঠান্ডা লাগলো আমার। উনি বললেন,
ও অনন্যা, অনন্যা, তুই খুব ভালো মেয়ে, তাই তোকে বলছি মা। বাথরুমের ছোট জানালা দিয়ে তখন বিকেলের আলো ঢুকছিল, আর সেই আলোয় আমি তার পিঠের দাগটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। তিনি খুব আস্তে করে আমাকে বললেন, এই দাগটা আগুনের না। আমি অবাক হয়ে বললাম, তাহলে? তিনি কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, তারপর এমন একটা কথা বললেন যেটা শুনে আমার মাথা যেন ঘুরে উঠল। এই দাগটা হয়েছে যখন আমাকে মেরে ফেলতে চেষ্টা করা হয়েছিল। আমার হাত থেকে মগটা প্রায় পড়ে যাচ্ছিল। কি বলছেন মা? আপনি কি বলছেন? আমার শাশুড়ি মা চোখ বন্ধ করলেন। হ্যাঁ, আমাকে মেরে ফেলতে চেয়েছিল কেউ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল তখন। আমি বললাম কে? তিনি আমার দিকে তাকালেন, তার চোখে তখন অদ্ভুত একটা দুঃখ। এই বাড়িরই একজন। আমার গলা আরো শুকিয়ে গেল। আমি ধীরে ধীরে বললাম, কে? কে মা? তিনি কে? তিনি কোনো উত্তর দিলেন না, বরং বললেন, যেদিন তুই পুরো সত্যিটা জানবি তুই নিজেই অবাক হয়ে যাবি রে মা। আমি কিছু বলার আগেই বাইরে থেকে তৃষার ডাক এলো, বৌদি, বৌদি। আমি বললাম, হ্যাঁ যাই, কি হয়েছে? তৃষা বলল, দাদা ভাই এসে গেছে। আমি শাশুড়ির দিকে তাকালাম। তিনি হঠাৎ ফিস ফিস করে বললেন, অনন্যা, আজ যা শুনলি কাউকে বলবি না কিন্তু। তারপর আরো নিচু গলায় বললেন, কারণ যার কথা বলবো সে এখনো এই বাড়িতেই আছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো, কারণ সেই মুহূর্তে আমার মনে পড়লো একটা ভয়ঙ্কর কারোর মুখ সন্দেহের জন্ম নিল একটা খুব কাছের মানুষের উপর। যদি সেই মানুষটা আমার স্বামী সোহেল হয়। আমি থমকে দাঁড়িয়ে রইলাম। তখন বাইরে থেকে সোহেলের গলার শব্দ শোনা গেল, অনন্যা, অনন্যা, কোথায় তুমি? আমি দরজার দিকে তাকালাম। হঠাৎ মনে হলো এই বাড়ির ভেতরে এমন একটা রহস্য লুকিয়ে আছে যেটা জানলে হয়তো পুরো পরিবারটাই বদলে যাবে। আর সেই রহস্যের শুরু আমার শাশুড়ির এই পিঠের দাগ। সেদিন সন্ধ্যার পর থেকে আমার মনটা অদ্ভুত অস্থির হয়েছিল। শাশুড়ির কথা বারবার মাথার মধ্যে ঘুরছিল। এই দাগটা হয়েছে যখন আমাকে মেরে ফেলতে চেষ্টা করা হয়েছিল, আর সেই মানুষটা এখনো এই বাড়িতেই আছে। কথাটা ভাবলেই আমার শরীর কেমন ঠান্ডা হয়ে যাচ্ছিল। রাতে সবাই একসাথে খাবার খেলাম। আমার স্বামী খুব স্বাভাবিক আচরণ করছিল। সে অফিস থেকে ফিরে প্রতিদিনের মতো গল্পও করছিল। তৃষা হাসছিল আর শাশুড়ি চুপচাপ বসেছিলেন। আমি মাঝে মাঝে লুকিয়ে তার দিকে তাকাচ্ছিলাম, কিন্তু তিনি যেন আমার চোখ এড়িয়ে যাচ্ছিলেন। মনে হচ্ছিল তিনি চাইছেন না কেউ বুঝতে পারুক যে আমাদের মধ্যে কোনো গোপন কথা হয়েছে। খাওয়া শেষ করে আমি রান্নাঘর গুছাচ্ছিলাম। তৃষা তার ঘরে পড়তে চলে গেল। আমার স্বামী বারান্দায় বসে মোবাইল দেখছিল। ঠিক তখনই শাশুড়ির ঘর থেকে খুব আস্তে একটা ডাক এলো, অনন্যা মা, অনন্যা মা। আমি চমকে তাকালাম। তার ঘরের দরজা আধ খোলা। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। ঘরের ভেতরে অল্প আলোয় ঢাকা টেবিলের ল্যাম্পটা জ্বলছিল। শাশুড়ি বিছানায় বসেছিলেন। আমাকে দেখেই তিনি হাত দিয়ে ইশারা করলেন দরজাটা বন্ধ করার জন্য।
আমি অবাক হলাম। বললাম, কেন মা? তিনি নিচু গলায় বললেন, দরজাটা বন্ধ কর, তারপর বলছি। আমার বুকটা আবার ধক করে উঠল। আমি দরজা বন্ধ করে তার পাশে গিয়ে বসে পড়লাম। কি হয়েছে মা? আপনি আপনি এরকম করছেন কেন? তিনি কিছুক্ষণ আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। তারপরে বললেন, আজ তোকে কিছু দেখাবো। আমাকে কিছু দেখাবেন? কি দেখাবেন মা? তিনি ধীরে ধীরে বিছানার নিচে হাত ঢুকালেন। সেখান থেকে একটা পুরনো লোহার ট্রাঙ্ক টেনে বের করলেন। আমি এই ট্রাঙ্কটা আগে কখনো দেখিনি। ট্রাঙ্কটা বেশ পুরনো, উপরে ধুলো জমে বেশ একটা স্তর পড়ে আছে। তিনি বললেন, ওটা খুলে দে মা। আমি ট্রাঙ্কের তলাটা খুললাম। ঢাকনা খুলতেই একটা পুরনো কাপড়ের গন্ধ বের হলো। ভেতরে কয়েকটা পুরনো শাড়ি, কিছু কাগজ আর একটা ছোট কাপড়ের প্যাকেট ছিল। তিনি বললেন, ওই কাপড়টা খুলে দেখ। আমার হাত একটু কাঁপছিল। আমি কাপড়টা খুললাম। ভেতরে একটা পুরনো ছবি। ছবিটা দেখে আমি সাময়িক একটু থমকে গেলাম। ছবিতে একজন তরুণী মহিলা দাঁড়িয়ে আছে, তার পাশে একজন যুবক। দুজনেই খুব হাসি খুশি। কিন্তু আমার চোখ আটকে গেল অন্য জায়গায়। মহিলাটা দেখতে একদম আমার শাশুড়িরই মতো, আর যুবকটা, আমি অবাক হলাম। আমি অবাক হয়ে বললাম, মা, এটা তো আপনি। তিনি আস্তে আস্তে মাথা নেড়ে বললেন, হ্যাঁ। আমি ছবিটার দিকে আবার তাকালাম। কিন্তু কিন্তু এই লোকটা কে মা? তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর খুব ধীরে বললেন, ও ছিল আমার প্রথম স্বামী। আমি যেন বজ্রাঘাতে দাঁড়িয়ে গেলাম। কি কি বলছেন মা? আমার মাথা ঝিমঝিম করতে লাগলো, কারণ আমরা সবাই জানি আমার শাশুড়ির স্বামী মানে আমার স্বামীর বাবা অনেক বছর আগে মারা গেছেন। আমি তোতলাতে লাগলাম। মানে মানে তাহলে কি কি বলতে চাইছেন মা? তিনি চোখ নামিয়ে বললেন, সোহেলের বাবা আমার দ্বিতীয় স্বামী। আমার বুক ধড়ফড় করতে লাগলো। কিন্তু কিন্তু এটা তো কেউ জানে না। তিনি তিক্ত হেসে বললেন, জানলে এই বাড়িতে আজ এত শান্তি থাকতো না। আমি ছবিটার দিকে তাকিয়ে থাকলাম। মনে হচ্ছিল মাথার ভেতর সবকিছু গুলিয়ে যাচ্ছে। আমি আবার জিজ্ঞেস করলাম, তাহলে আপনার প্রথম স্বামীর কি হয়েছিল? এই প্রশ্নটা শুনে তার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ফিস ফিস করে বললেন, ও মারা যায়নি। আমার গা শিউরে উঠল। আপনি আপনি কি বলছেন মা? এর মানে কি? তিনি আমার দিকে তাকিলেন। তার চোখেও ভয়। ওকে মেরে ফেলা হয়েছিল। আমি কাঁপা গলায় বললাম, কে মেরেছিল? তিনি ঠোঁট কামড়ে ধরলেন। তারপর খুব আস্তে করে বললেন, এই বাড়িরই একজন। আমার শরীর আবার ঠান্ডা হয়ে গেল। কিন্তু কেন? কিন্তু কেন? কিন্তু কেন মা? তিনি বললেন, কারণ আমি ওকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছিলাম। আমার মাথা আবার ঘুরে যাচ্ছিল। আমার মাথা ঘুরছে। তাহলে যে আপনাকে মেরে ফেলতে চেয়েছিল? তিনি আবার মাথা নেড়ে বললেন, হ্যাঁ, সেই একই মানুষ। আমি অবাক হয়ে বললাম, সে এখনো এই বাড়িতেই আছে?
তিনি আবার আমার দিকে তাকিয়ে রইলেন, তার চোখে অদ্ভুত এক ভয়। তারপর তিনি এমন একটা নাম বললেন যেটা শুনে আমার বুকের ভেতরটা যেন থেমে গেল, কারণ সেই মানুষটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। ঠিক তখনই বাইরে হঠাৎ একটা শব্দ হলো, কেউ যেন করিডোরে দাঁড়িয়ে আছে। আমরা দুজনেই দরজার দিকে তাকালাম। শাশুড়ি ফিস ফিস করে বললেন, অনন্যা, মনে হচ্ছে কেউ আমাদের কথা শুনছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। দরজা খুলতেই দেখলাম অন্ধকারের করিডোরে একজন দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সে ছিল তৃষা। সে আমাদের দিকে তাকিয়েছিল, আর তার মুখে এমন এক অদ্ভুত হাসি ছিল যেটা দেখে মনে হচ্ছিল সে অনেক আগেই এই রহস্যটা জানে। দরজা খুলতেই করিডোরে তৃষাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার বুক ধড়ফড় করে উঠল। ঘরের আলো বাইরে একটু পড়ছিল, তাই তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। সে আমাদের দিকে তাকিয়েছিল, আর তার ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি। আমি একটু নার্ভাস হয়ে বললাম, তৃষা, তুমি এখানে? তৃষা ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলো। তার চোখ একবার আমার দিকে, একবার শাশুড়ির দিকে গেল। তারপর সে খুব শান্ত গলায় বলল, আমি জল খেতে উঠেছিলাম, তখন দেখলাম বৌদি আপনার ঘরে। আমার মনে হচ্ছিল সে পুরনো কথা বিশ্বাস করছে না। আমি দ্রুত বললাম, হ্যাঁ, মা একটু অসুস্থ বোধ করছিল, তাই আমি দেখতে এসেছিলাম। তৃষা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর হঠাৎ বিছানার দিকে তাকালো। ওখানে ট্রাঙ্কটা খোলা, আর তার ভিতরে সেই পুরনো ছবিটা। আমি দ্রুত ছবিটা তুলে কাপড়ের ভিতরে লুকিয়ে ফেললাম বটে, কিন্তু ততক্ষণে তৃষা দেখে ফেলেছে। সে হালকা ভ্রু কুঁচকে বলল, ওটা কি বৌদি? শাশুড়ি হঠাৎ কেমন নার্ভাস হয়ে গেলেন। তিনি তাড়াতাড়ি বললেন, পুরনো কিছু জিনিস, কিছু না, ওটা কিছু না। তৃষা কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, ও ঠিক আছে, আমি ঘুমাতে যাচ্ছি। কথাটা বলে সে ঘর থেকে বের হয়ে গেল, কিন্তু তার চলে যাওয়ার পরেও আমার বুকের ধড়ফড়ানি একটুও কম ছিল না। আমি দরজাটা বন্ধ করে আবার শাশুড়ির দিকে তাকালাম। মা, ও কি কিছু বুঝে গেছে মা? শাশুড়ি গভীর শ্বাস ফেললেন। হ্যাঁ, তৃষা খুব বুদ্ধিমান মেয়ে, কে জানে কি বুঝেছে। আমি আবার সেই ছবিটার দিকে তাকালাম। মা, আপনি একটু আগে বলছিলেন না যে আপনার প্রথম স্বামীকে মেরে ফেলা হয়েছিল, আর সেই মানুষটা এই বাড়িতেই আছে? আপনি তো তার নামটা বলতে যাচ্ছিলেন। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর নিচু গলায় বললেন, আজ আর না অনন্যা, আজ আর না, সময় হলে সব বলবো। আমি একটু হতাশ হলাম, কিন্তু তার চোখের ভয়টা দেখে আর জোর করলাম না। আমি ট্রাঙ্কটা বন্ধ করে আবার বিছানার নিচে রেখে দিয়ে এলাম। তারপর বললাম, ঠিক আছে মা, আপনি এখন ঘুমান। আমি ঘর থেকে বের হয়ে নিজের ঘরে এলাম। সোহেল তখনও জেগেছিল। সে আমাকে দেখে বলল, এত দেরি করলে কেন অনন্যা? আমি একটু থেমে বললাম, ওই মাকে একটু দেখে আসছিলাম। সোহেল মাথা নেড়ে বলল, ও, ওনার শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না আমার। শাশুড়ির কথাগুলো বারবার মাথায় ঘুরছিল। এই বাড়িরই একজন, ওকে মেরে ফেলা হয়েছিল, আমাকেও মেরে ফেলতে চেয়েছিল। এটা আমার মধ্যে বারবার ধাক্কা খেতে লাগলো। কিন্তু কে সে?
হঠাৎ আমার মনে একটা ভয়ঙ্কর চিন্তা এলো, যদি সেই মানুষটা এই বাড়িরই খুব কাছের কেউ হয়। এইসব ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ গভীর রাতে একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো বাইরে কেউ হাঁটছে। আমি চোখ খুলে দেখি সোহেল গভীর ঘুমে। ঘরের ঘড়িতে তখন রাত প্রায় 8টা। শব্দটা আবার হলো করিডর থেকে। আমার বুক ধরফর করতে লাগলো। আমি ধীরে ধীরে উঠে দরজার কাছে গেলাম। দরজাটা একটু ফাঁক করে বাইরে তাকালাম। করিডোরে হালকা অন্ধকার, কিন্তু দূরে একটা ছায়া নড়লো। মনে হলো কেউ রান্নাঘরের দিকে যাচ্ছে। আমার কৌতূহল আরো বেড়ে গেল। আমি আস্তে আস্তে দরজাটা খুলে বাইরে বাড়লাম। পা টিপে টিপে সামনে এগোলাম। ঠিক তখনই দেখলাম রান্নাঘরের দরজা খুলে একজন বের হলো। আর তাকে দেখেই আমি অবাক হয়ে গেলাম, কারণ সে ছিল তৃষা। তার হাতে একটা ছোট ব্যাগ। সে তার পাশে তাকিয়ে দ্রুত উঠানের দিকে নেমে গেল। আমার সন্দেহ আরো বেশি জাগলো। এই রাত 2:30 তৃষা বাইরে যাচ্ছে কেন? আমি চুপচাপ তার পিছনে গেলাম। উঠান পেরিয়ে সে পুকুরের দিকে গেল। পুকুরের পাশে গিয়ে সে হঠাৎ থামলো। আমি একটা আম গাছের আড়ালে লুকিয়ে দাঁড়িয়েছিলাম। তৃষা ব্যাগ থেকে কিছু একটা বের করলো, তারপর সেইটা ছুঁড়ে ফেলে দিল। ছপাত করে শব্দ হলো। আমার বুক কেঁপে উঠলো। সে কি ফেললো? তৃষা দ্রুত আবার ঘরের দিকে ফিরে গেল। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলাম, তারপর ধীরে ধীরে পুকুরের ধারে গেলাম। চাঁদের আলোয় পানিটা হালকা ঝিলমিল করছিল। হঠাৎ পানির ধারে একটা কাপড় চোখে পড়লো। আমি সেটা তুলে নিলাম। কাপড়টা কেমন ভেজা, আর তাতে লালচে একটু দাগ। আমি আরো ভয় পেয়ে গেলাম, কারণ সেটা দেখতে রক্তের মতো। ঠিক তখনই পেছন থেকে একটা কাঁপা গলা শোনা গেল, অনন্যা, তুই এখানে কি করছিস? আমি ঘুরে দাঁড়ালাম আর দেখলাম আমার শাশুড়ি দাঁড়িয়ে আছেন, কিন্তু তাকে দেখে আমার বুক হিম হয়ে গেল, কারণ তার চোখে মুখে চূড়ান্ত ভয়, তার কাঁধে তাজা রক্তের দাগ।